অঞ্জু ভাই, জামায়াত সরকার যাবে, বিরোধী দল হবে বিএনপি। এর আগে জামাতের একজন নেতা এই কথাগুলো বলেছিল। আজকে দেখলাম ছাত্র শিবিরের বর্তমান যে সেক্রেটারি সাদ্দাম, তিনিও বলেছেন যে জামাত 100 আসন পাবে। আমরা আপনার কাছে জানতে চাওয়া যে জামাত কি এখন ফাইটিং পজিশনে চলে গেছে এবং বিএনপি এখনো তাদের যে স্বস্তিদায়ক জায়গায় অর্জন করতে পারে নাই কিনা? না, একটা দল তো ফাইটিং পজিশনে যাওয়াটা খারাপ না। জামাত যদি একটা প্রতিদ্বন্দ্বী শক্তি আকারে দাঁড়ায়, ধরেন আগে ছিল আওয়ামী লীগ বিএনপির একটা দ্বন্দ্ব। আমরা বলি না যে পজিশন চেয়ার কখনো খালি থাকে না, আমরা একটা কথা বলি তো সবসময়। তো এখন বিএনপি আওয়ামী লীগের এতদিন একটা দ্বিমুখী দ্বন্দ্ব ছিল, বা আমাদের দ্বিদলীয় রাজনীতির একটা বলয় ছিল। আওয়ামী লীগ অপেক্ষাকৃতভাবে সবাই বলছে আওয়ামী লীগ নাই, কেউ বলছে আওয়ামী লীগ দুর্বল হয়ে গেছে, কেউ বলছে আওয়ামী লীগ পালিয়ে গেছে, আওয়ামী লীগ অনেকটা তাদের কার্যক্রম নিষিদ্ধ। তো সে জায়গায় বিএনপির প্রতিদ্বন্দ্বী কে হতে পারে? আমরা এতদিন দেখেছি একটা ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতার ভাব, যে এনসিপিও আছে সিরিয়াসলি বিএনপির সাথে, এক ধরনের জামাতও আছে। তো এখন আমরা দেখছি ডাকসু ইলেকশনের পর এটা কিছুটা একটু চেঞ্জ হয়েছে, মানে ইকুয়েশনে এখন দেখা যাচ্ছে এটা জামাতের দিকে পাল্লাটা ভারী, যে জামাতই এখন বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী আকারে দেখা যাচ্ছে রাজপথে, আলোচনায়, টক শোতে, আপনাদের টেবিল আলোচনায়। তো সেক্ষেত্রে জামাতের লোকদের একটা আকাঙ্ক্ষা প্রত্যাশা হতেই তো পারে। এটা আমি অত দেখি না। আবার আমরা এত হিসাব নিকাশ কীভাবে মেলাবো? যতক্ষণ পর্যন্ত ভোট না হবে ততক্ষণ তো এটা বোঝা যাবে না। আমি এই আলোচনায় থাকবো, কিন্তু একটু ছোট্ট করে ঠাকুরভাই যেটা বলেছেন, যে দেখেন এটা আমি আরও অনেকের মুখে শুনেছি যে ছাত্ররা সরকারে যাওয়াটা ভুল হয়েছে। এটা আমরা এখন কেন বলছি? এখন এই জন্যই বলছি, ছাত্ররা যখন বিভক্ত হয়ে গেছে, ছাত্রদের বিরুদ্ধে যখন কিছু কিছু টুকটাক অভিযোগ উঠেছে, এবং তারা যেহেতু কিছু শক্ত কথাবার্তা বলেছে, পরিবর্তনের জায়গা থেকে কথা বলেছে, কথাটা আসছে, যদি এটা না হতো কি হতো? তখন ছাত্ররা বাইরে থেকে তো এই শক্তি কথাগুলো বাইরে থেকে বলতো, এবং আরো কঠিনভাবে তারা হয়তো সরকারের সাথে তাদের একটা দ্বন্দ্ব হতো। তখন তো কেউ এটা বলতেও পারতো যে তোমরাই তো ক্ষমতায় ছিল, বা তোমরাই তো একটা আন্দোলন বিপ্লব করছো, তোমরা করো নাই কেন? যেমন এখন বলতেছে যে আপনারা সংবিধান ফেলে দেন নাই কেন, আপনারা শহীদ মিনারের শপথ নেন না কেন, এখন বলছে না। কারণ শহীদ মিনারের শপথ নিলে হয়তো উল্টাটা তখন বলতো যে আপনারা কেন কনস্টিটিউশনকে তখন ধরেন না, এখন তো কিছুই নাই। এই যেমন 90-এর কথা বলা হচ্ছে, 90 আর 24, ঠিক আছে? 90 থেকে গণহত্যা হয়েছে না, 90 থেকে আপনার এই মানে পুরো প্রশাসন প্রতিষ্ঠা ভেঙে পড়েছে, লুটপাট হয়েছে, এত ম্যাসিভ ডাকা তো হয় নাই। 90-তে এরশাদের দেয়া চিফ জাস্টিসকে আমরা কিন্তু প্রধান মানে উপদেষ্টা বানিয়েছিলাম। এবারে তো চিফ জাস্টিসই নাই একটাও। আপনাকে তো পুরা হাইকোর্ট ডিভিশন থেকে এনে আপনাকে অ্যাপিলেট ডিভিশন গঠন করতে হয়েছে। তো আমরা যখন বলি তখন আবার এই বাস্তবতাগুলো আমাদের মানে আমরা উপেক্ষা করে যাই। নেপালের কথা ধরেন, নেপালে কি হয়েছে? নেপালে কি সুপ্রিম কোর্টে কোনো আঘাত হয়েছে? নেপালে কি আপনার পুলিশ স্টেশন, আইজি সব পালাই গেছে? পালাই তো যায় নাই। সুতরাং ঠিক আছে, নেপালে একটা স্টেবল, নেপালের সাথে তুলনা করতে পারেন আপনি আমাদের 90-এর পজিশনকে, যে তখন একটা সরকার এসে বলছে আমরা ইলেকশন করে দেব। এখন এবারের আন্দোলনটা খেয়াল রাখতে হবে যে ইলেকশন আমরা চাইতে পারতাম, যদি ওই যে আমরা 18 সালে আন্দোলন করে যদি সরকার ফেলে দিতে পারতাম, বা 24-এর নির্বাচনের পরপর যদি আমরা সরকার ফেলে দিতে পারতাম, আমরা তো পারি নাই। ফলে একটা গণ অভ্যুত্থান তৈরি হয়েছে একটা বৈষম্যের জায়গা থেকে, সেখানে বাধ্য হয়ে রাষ্ট্র সংস্কারের জায়গাটা প্রাধান্য পেয়েছে। আরেকটা দাবি অনিবার্য হয়ে চলে আসছে, সেটা হচ্ছে এতগুলো 1400 মানুষ এবং 24-25 হাজার লোকের হত্যাকাণ্ড। এই দাবিকে আপনি কিভাবে নির্বাচন দিয়ে এটাকে করবেন? এটা মানে এটা না যে খালেদা জিয়া বিচার করবে না বা খালেদা জিয়া সংস্কার করবে না। বিএনপি নিজেই তো সংস্কারের কথা বলেছে, 31 দফা দিয়েছে না? 31 দফা তো বিএনপির একার দাবি না, এটা তো বিএনপি আবার সবাইকে নিয়ে এটাকে আবার এক ধরনের মানে কম্বাইন্ড একটা দাবি আকারে তৈরি করেছে। সুতরাং আমি এটা মনে করি না যে ছাত্ররা গেলে ক্ষতি হয়েছে, না গেলে ভালো হইতো। ছাত্ররা গিয়েছে, খারাপ হয় নাই। গিয়ে যদি তারা তাদের ক্রেডিবিলিটি ধরে রাখতে পারতো আরো ভালো হইতো। গিয়ে তারা যদি আজকে রাষ্ট্র সংস্কারের জায়গাটায় ভালো ভূমিকা রাখতে পারতো, নিজেদের সততা নিষ্ঠাটা দেখাইতে পারতো। এখন দেখেন আপনি আজকের এই সরকারকে আমরা যে সমালোচনাটা করছি, যেমন আমি একটু আগে সিরিয়াসলি সমালোচনা করলাম সরকারের, এই সরকারকে আপনি কম্পেয়ার করতে পারবেন নেক্সট গভর্নমেন্টের সাথে। নেক্সট গভর্নমেন্ট আসার পরে তার 2 বছরে সে কি করলো, এই 2 বছরে তারা কি করলো, যখন তো আপনি তুলনা করবেন তখন দেখবেন মানুষ বলবে যে না, ডক্টর ইউনূস তো ভালোই করেছিল। বা তখন বলতে পারতো যে এটি তো আমরা বিএনপি তখন বলতে পারবে যে আমরা এই জন্যই তো বলছিলাম যে তাড়াতাড়ি ইলেকশনটা দেন। তা আপনি যে প্রশ্নটা তুলেছেন সেটাকে বলি
যে কারা কত আসন পাবে, বা আপনার এখানে যেটা দেখলাম আপনার আজকের আলোচনার মূল কথা আসন সমঝোতা, জামাত বলছে তাই 100 আসন ছেড়ে দিবে তার শরিকদেরকে, বিএনপি বলছে তারা 50 বা কখনো কখনো শুনি 70-80 সিট ছেড়ে দেবে। তো এটা তো খুবই ভালো কথা, দুই দলই একটা কম্পিটিশন করছে কে কত মাঝখান দিয়ে আমরা হয়তো উপকৃত হইতে পারবো বেশি, কারণ টানাটানি একটা এই আসনগুলো ধরেন জামাত যদি 100 ছাড়ে, বিএনপি যদি 50-60-70টা ছাড়ে, তাহলে তো অনেক সিট। তা এতগুলো সিট অ্যাভেল করবে কে? এতগুলো রাজনৈতিক দলের মধ্যে নিশ্চয়ই এটা তো একটা ভালো দিক, অনেক মানে মাঝখানের রাজনৈতিক দলগুলো এই সুবিধাটা পাবে। আমি যেটা মনে করি যে রাজনৈতিক দলগুলো যতবার আপনার নিরপেক্ষ নির্বাচন হয়েছে ততবার কিন্তু আফজাল হিসাব নিকাশ উল্টে পাল্টে গেছে। আপনি দেখবেন 91-এর নির্বাচনে যে বিএনপি ক্ষমতা আসছে, ট্রেন্ড ছিল পুরা বিএনপির বিপক্ষে, মানে আওয়ামী লীগের পক্ষে ছিল। মানুষ যখন একবার নিরপেক্ষভাবে ভোট দিতে পারে তখন গণেশ উল্টে যায়। ঠিক আপনি দেখেন 2000 তারপরে হচ্ছে 1996-তে মানুষ কি আশা, মানে কি এত বড় পরাজয় হবে এইভাবে হবে মানুষ চিন্তা করে নাই। ঠিক একই কথা আমি এবারও দেখছি, এবারের ইলেকশনটা আশা করা যায় যে এখানে কোনো কেন্দ্র দখল, ভোট চুরি এগুলো হবে না, প্রশাসনকে সেভাবে ব্যবহার করা হবে না, আমরা প্রত্যাশা করছি। কিন্তু হইলে তো আরও বিপদ। যদি না হয় তাহলে আপনি দেখবেন বিএনপির হিসাব, জামাতের হিসাব ওলটপালট হয়ে যেতে পারে, এবং এটা হয়েছে। আপনি একেবারে 4টা ইলেকশন দেখেন যেগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে, প্রত্যেকটাতে হিসাব মেলে নাই। সুতরাং এবারে যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, কেউই খুব খুশি হয়ে তার হিসাব নিকাশ থাকবে তা না। ভোটাররা কিন্তু এই যে বারবার যতগুলো, কিন্তু আপনি এক জায়গায় বলছিলেন যে আগে আমরা বিএনপি, জামাত, এনসিপি 3 দলকেই মোটামুটি বিএনপির প্রতিপক্ষ বা একজন আরেকজনের প্রতিপক্ষ বলতাম। এখন বিএনপি জামাতের প্রতিপক্ষে, কিন্তু এনসিপি হঠাৎ করে মানে মাঠছাড়া হয়ে গেল। না, মাঠছাড়া হয়েছে আমি সেটা বলছি না, আমি বলছি অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে এখন মানে প্রতিযোগিতাটা বিএনপি আর জামাতের মধ্যে হবে। মানে এটা আমি বলছি যে ফিল দেখে মনে হচ্ছে। বাস্তবে কি হবে সেটা তো আপনি ওই যে বললাম না, ভোট না হলে আপনি বুঝতে পারবেন না। জি, মোশাররফ আহমেদ ঠাকুর যেই কথাগুলো মঞ্জু ভাই বলছিলেন, আমারও একটা প্রশ্ন। গতকালকে আমার এই টকশোতেই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে 14 মাসে বিএনপি জনগণের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারে নানা রকম চাঁদাবাজি থেকে শুরু করে নানা রকম অভিযোগের কারণে। এবং জামায়াতের অবস্থান দেখে এবং যেটি মনে হচ্ছে জামাত একটা ফাইটিং পজিশনে চলে গেছে আগামী নির্বাচনে, আর বিএনপি এখনো কমফোর্ট জোনে যেতে পারছে না। আপনার কাছে কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। এক্স্যাক্টলি এরকম মনে করার কোনো কারণ নাই। আমি আপনাকে বলছি যে ইলেকশন করতে গেলে একটা কনস্টিটিউয়েন্সিতে কমপক্ষে 120 থেকে 30টা সেন্টার থাকে এবং 5 থেকে 2টা বুথ থাকে। তো আপনি এখানে হিসাব করুন কি পরিমাণ লোকের যে এজেন্ট, বিকল্প এজেন্ট। তো যদি আমি 100টা সেন্টার ধরি তাহলে 3টা করে যদি বুথ ধরি তাহলে 300, বিকল্প এজেন্ট আরও 600। তো এবং ওইখানে আপনি বাইরে লোকজন যে বসানোর যে অবস্থাটা, মানে লোকজনকে ইনফরমেশন দেওয়া, ভোটার ইনফরমেশন, ভোটার নাম্বার এগুলো দেওয়া, এটা একটা প্রতিটা প্রতিটা আসনে একটা বিশাল যজ্ঞের ব্যাপার, বিশাল কাণ্ড। এবং বড় সাংগঠনিক বেস ছাড়া শুধুমাত্র পপুলার বেস দিয়া ইলেকশন করা যায় না। আমি আপনাকে বললাম 18 সালে, আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের সাথে আমি 18 সালে নির্বাচন করে এসে আমি অনেকগুলি টেলিভিশনের আমার এখানে আমি বলছি আওয়ামী লীগ আর কোনোদিন পুলিশ আর্মি ছাড়া আর ইলেকশন করতে পারবে না। 18 সাল এটা ক্লিপ হয়েছে, অসংখ্য খুব ক্লিপ হয়েছে। আওয়ামী লীগ আর কোনোদিন পুলিশ আর্মি ছাড়া ইলেকশন করতে পারবে না, শেষ, এটা ক্লোজ, চ্যাপ্টার ক্লোজ। তো এই জন্য আমি আপনাকে বলছি যে এইবারের জন্য যে চ্যালেঞ্জটা জামাত বিএনপিও না, এইবারের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে যে ভোটের চ্যালেঞ্জটা, ভোট সিস্টেমটাকে টিকিয়ে রাখার জন্য উভয় পার্টি, অন্যান্য পার্টি সবাইকে মিলে বলতে হবে যে ভাই কেউ কেন্দ্র দখল করবেন না, কেউ দরজা লাগাবেন না, কেউ রেজাল্ট শিট আগেই লেখাইয়া নেওয়া নিবেন না,
কেউ সকালে 12টার সময় দুপুরবেলা যার যার জায়গায় ক্ষমতা আছে বিজয় মিছিল করে ফেলবেন না। এইগুলো হচ্ছে চ্যালেঞ্জ, এবং এই চ্যালেঞ্জগুলিকে মোকাবেলা করার জন্য আমি আপনি বলছি, এই চ্যালেঞ্জগুলি বিএনপির জন্য যেমন, জামাতের জন্য যেমন, এবং যারা আজকে গণতান্ত্রিক শেখ হাসিনার বিপক্ষে যারা এই গণ অভ্যুত্থান করছেন, মঞ্জু ভাইয়েরাও সামনের কাতারে ছিলেন, এদের সবার জন্য এইটা হচ্ছে একটা চ্যালেঞ্জ। ভোটিং সিস্টেমটাকে সত্যিকারভাবে রান করানো এবং বিশ্বাসযোগ্য করে তোলা, ভবিষ্যতের জন্য টিকিয়ে রাখা, এটা হচ্ছে বড় একটা চ্যালেঞ্জ হবে। জি, আরেকটা আমি আপনাকে বলতে চাই, আমি আপনার প্রসঙ্গের একটু বাইরে আনি। আচ্ছা, সময় কম। এই বাইতুল মোকাররমের যে আমাদের ইমাম সাহেব যে নামাজ পড়ান, এটা যদি রেডিওতে চালাই দেওয়া হয় আর সব জায়গায় যদি, সব মসজিদে যদি একসাথে নামাজ পড়ে, তাহলে এই ইমাম মুয়াজ্জিন এদের খরচ বেঁচে যায় না? তো এটা করি না কেন? এটা মুসলমানরা মানে না। সে তার প্রত্যেকটা ইউনিট লেভেলে, মহল্লা লেভেলে মসজিদের ইমাম সে নির্বাচিত করে দেখে শুনে। তো পিআর সিস্টেমে আপনি একটা ছোট ইমামই না দেখিয়া মানতে চান না, আর আপনি আসনের দণ্ড মুন্ড যা আছে সব কিছু দেখবেন, উন্নয়ন, ডেভেলপমেন্ট, আইন, মানুষের চাওয়া পাওয়া যা কিছু আছে, আপনি না দেখে ওই লোকটাকে আপনি বলবেন যে আমি ওই মার্কাকে দিলাম, ওই মার্কার নেতা যা বলবেন, যারে পাঠাবেন আমার এখানে ইমাম, তিনি আমাদের এই সব কিছু দেখবেন। তো এটা আমার মনে হয় যে এইসব বিষয়েও আমি উত্তাপমুখী কথা বলছি না, আমি বলছি যে নিজেরা বসুন, আলোচনা করুন। সবাই নির্যাতিত হয়েছেন, কেউ বেশি লোক ফাঁসিতে ঝুলেছে, কেউ অল্প ঝুলেছে, কেউ বেশি রিমান্ড খেটেছেন, কেউ কম খেটেছেন, সবাই তো খেটেছেন নাকি? মুক্ত তো নাই, ওই সেফে তো ছিলেন না কেউ। তো এই জন্য কাদা ছোড়াছুড়ি না করে বরঞ্চ আলোচনার মাধ্যমে বিষয়টা নিষ্পত্তি করে ভবিষ্যতে নির্বাচনী ব্যবস্থা কিভাবে হবে, সরকার কিভাবে মানুষের কাজটা করবে, এটা একটা জাতীয় ঐক্যমত তৈরি করা। আবার আসবো।